আসসালামু আলাইকুম। পাওয়ার অ্যানালাইসিস প্রেজেন্টেড বাই পাওয়ার সকলকে আমন্ত্রণ। শ্রীলঙ্কাকে বাংলাদেশ হারাতে পারে যে কয়েকটা মেইন রিজনস আছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ রিজনটা হচ্ছে শ্রীলঙ্কার ব্যাটিং অর্ডারের ডেপথের একটা অনেক বড় অভাব। প্রথম যে জায়গাটা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে, আপনি যদি পরিসংখ্যানটা দেখেন, সর্বশেষ 5 ইনিংসে শ্রীলঙ্কার 1, 2, 3, 4, 5 যে ব্যাটসম্যানরা আছেন তাদের ব্যাটিং গড়ের জায়গাটা শুধুমাত্র প্রথম নিশাঙ্কা ব্যতীত আর কারো ব্যাটিং গড়টা কিন্তু খুব বেশি সুখকর নয়। প্রথম নিশাঙ্কায় শুধুমাত্র 30-এর উপরে, আর বাদবাকি যারা আছেন তাদের ব্যাটিং গড়টা কিন্তু খুবই খারাপ একটা অবস্থা। ইভেন শ্রীলঙ্কার এই লাইন আপটা যদি আপনি চিন্তা করেন, প্রথম 3 জনকে আর্লি যদি খেয়ে দেয়া যায়, সেক্ষেত্রে বাংলাদেশ অনেকাংশেই এই ম্যাচে এগিয়ে থাকবে। আমরা একে একে 3 জনকে নিয়ে আলোচনা করতে চাই। প্রথমত প্রথম নিশাঙ্কাকে নিয়ে আলোচনা করতে চাই। আমার খুব প্রিয় একজন ব্যাটার, তবে তার সবচাইতে বড় দুর্বলতার জায়গাটা হচ্ছে করিডোর অফ আনসার্টেনিটি, অর্থাৎ চতুর্থ স্টাম্পের বল বা পঞ্চম স্টাম্পের বলের জায়গা। আমরা পর্দায় আপনাদের জন্য ভিডিওগুলো প্লে করে দেখাই যে প্রথম নিশাঙ্কা বারংবার একেবারে অস্ট্রেলিয়া সিরিজ থেকে যদি শুরু করে আমরা দেখেছি যে 4 নম্বর বা 5 নম্বর স্টাম্পের বল প্রথম নিশাঙ্কা কিন্তু বারবার ডিসিভড হয়েছেন বা হচ্ছেন। ইন্ডিয়ার এগেনস্টে মোহাম্মদ সিরাজ তাকে এই 4 নম্বর স্টাম্পের বলে ডিসিভ করেছেন, জসপ্রীত বুমরা তাকে 4 নম্বর স্টাম্পের বলে ডিসিভ করেছেন, ইভেন বাংলাদেশের তানজিম হাসান সাকিব তাকে 4 নম্বর স্টাম্প বা 5 নম্বর যে জায়গাটা আমরা বলছি এই পার্টিকুলার করিডোরটাতে ডিসিভ করেছেন। সো প্রথম নিশাঙ্কার ক্ষেত্রে লেন্থটা একটু পেছনের দিকে, আপনি সেটাকে একদম পিওর হাফ ভলি বা ড্রাইভিং স্লট বলতে পারবেন না, ড্রাইভিং স্লটের চাইতে একটু পেছনে। ঠিক এই মুহূর্তে আমার সামনে যে মার্কাটা দেখতে পাচ্ছেন, সাপোজ আপনি যদি ধরে নেন যে আমি প্রথম নিশাঙ্কার জায়গায় ব্যাটিং করছি, 4 নম্বর স্টাম্পের এই জোনটা হচ্ছে তার জন্য একটা পুরোপুরি আইডিয়াল জোন, যে জায়গাটাতে তাকে ডিসিভ করাটা সবচাইতে ইজিয়ার একটা ব্যাপার, এবং সেটা একবার না, মাল্টিপল অ্যামাউন্ট অফ টাইমস। এখানে প্রবলেম যে জায়গাটাতে হয় তার ব্যাটিং টেকনিক্যাল জায়গাটাতে, সেটা হচ্ছে তার ফ্রন্ট লেগটা মানে সামনের পাটা অ্যাওয়ে ফ্রম দ্য বডি চলে যায় অনেক বেশি। এবং সেক্ষেত্রে আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা একটু মার্ক করে আপনাদেরকে দেখাতে চাই, তিনি হয়তো বা মিড অফে শট খেলতে চাচ্ছেন অথবা এক্সট্রা কাভারে শট খেলতে চাচ্ছেন, বাট তার টো পজিশনটা পয়েন্টের দিকে, ইভেন সেটা কাভারের দিকেও না। হ্যাঁ, অফসাইডে আপনি যখন শট খেলছেন আপনি সেটাকে রাখতে পারেন মিড অফের দিকে, রাখতে পারেন সেটা কাভারের দিকে, বাট পয়েন্টের দিকে যখন রাখবে তখন কিন্তু মাথাটা পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, এবং এই জায়গাটা তার সবচাইতে বড় দুর্বলতার জায়গা। এবং বাংলাদেশ যেহেতু শ্রীলঙ্কার সাথে বেশ কবার খেলেছে ইন রিসেন্ট টাইমস, এই প্লেয়ারগুলো খুবই পরিচিত, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে কাজটা অনেক বেশি মাত্রায় ইজিয়ার। নাম্বার 2 যে বিষয়টা সেটা হচ্ছে কুশাল মেন্ডিস। অন্য যে কোনো টিমের সাথেই ভালো খেলুক বা না খেলুক, বাংলাদেশের সঙ্গে কুশাল মেন্ডিস ভালো খেলবে। কুশাল মেন্ডিসের স্ট্রং জোনের জায়গা যদি আমি বলি, পুল শটটা খুব ভালো করেন, আবার এই পুল শটটাই তার উইক জোনের জায়গা। আমরা যদি একটু পর্দায় দেখতে চাই, কুশাল মেন্ডিসের সবচাইতে ডিসিভিং ফ্যাক্টরটা হচ্ছে আপনি যখন তাকে হুক করাবেন। হি ইজ আ ভেরি গুড পুলার, বাট হি ইজ নট আ ভেরি গুড হুকার। পুলার এবং হুকারের মধ্যে কিন্তু পার্থক্যের জায়গাটা আছে, যে পুল শট এবং হুক শটে বলের লেন্থটা কিন্তু অনেক ডিফারেন্স ক্রিয়েট করে, বিশেষ করে তার ফ্রন্ট শোল্ডারের সামনে যে বলগুলো শর্ট অফ লেন্থের বল করা হচ্ছে, ফ্রন্ট শোল্ডারের সামনে যেগুলো আসছে, এই টাইপের জোনের বলের এগেনস্টে কিন্তু কুশাল মেন্ডিস আসলে খুবই ভালনারেবল। পুল শট করতে গিয়ে তিনি প্রায়ই টপ এজ হয়ে আউট হয়ে যান। আরেকটা বিষয় খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে স্পিনার এগেনস্টে। ইভেন এই স্পিনারদের মধ্যে আমি আর্শদীপের কাটারগুলোর কথাও বলবো, আর্শদীপের কাটারগুলোর কথা বলবো, আমি মোস্তাফিজকেও এই জায়গায় ইনক্লুড করতে পারি যদি কুশাল মেন্ডিস 4-5 ওভার পর্যন্ত টিকে যান। একদম এই যে জোনটা আছে, মানে একজন ব্যাটসম্যান যখন দাঁড়াচ্ছেন তার ক্ষেত্রে আমরা যদি এই জোনটা চিন্তা করি, হাফ ট্র্যাকার ধরনের বল, এই হাফ ট্র্যাকার ধরনের জোনে কুশাল মেন্ডিসের কিন্তু আউট হওয়ার একটা সম্ভাবনা থাকে পেসার যদি কাটার করেন। ইভেন স্পিনারদের ক্ষেত্রে যদি, যেটা আসলে বাজে বল, স্পিনারদের ক্ষেত্রে যেটা বাজে বল, একটু শর্ট অফ লেন্থের বা এটাকে আপনি আরেকটু সামনের দিকেও নিয়ে আসতে পারেন, এই ধরনের বলগুলোতে, হাফ ট্র্যাকার বলগুলোতে কুশাল মেন্ডিস শট খেলতে গিয়ে টপে হওয়ার একটা অনেক বড় সম্ভাবনার জায়গা থাকে, এবং সেটা বারংবার হয়েছে। আপনারা পর্দা ঠিক এই মুহূর্তে দেখতেও পাচ্ছেন যে কতবার এখন পর্যন্ত হয়েছে কুশাল মেন্ডিসের, এবং বিভিন্ন সময় বিভিন্ন অকেশনে হয়েছে। কুশাল পেরেরাকে নিয়ে আলোচনা করতে চাই। কুশাল পেরেরা, তার আউট হওয়ার একটা কমন জোন আছে, এবং খুব ইন্টারেস্টিং, অবাক হবেন সেটা আপনারা, সেটা হচ্ছে স্কোয়ার লেগ। আমি আপনাদেরকে অন্তত 4টা থেকে 5টা এক্সাম্পল ঠিক এই মুহূর্তেই দেখাতে পারবো যেখানে স্কোয়ার লেগে তিনি বারবার আউট হয়েছেন বা স্কোয়ার লেগে তিনি বারবার ক্যাচ দিচ্ছেন। এবং যে বিষয়টা ঘটেছে তার জন্য আপনি একটা স্কোয়ার লেগে ফিল্ডার রেখে দেন তিনি স্পিনার এগেনস্টে স্লক সুইপটা খুব ভালো করতে পারেন বা করতে চান, এটা তার গো অন শট, ওই জায়গাটা একটা ট্র্যাপ সেট করা যায়। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার, চুমুকে অ্যাকশন। হ্যাঁ, কুশাল পেরেরা আউটসাইড অফ স্টাম্প যে বলগুলো আসলে তিনি
উইথ পাচ্ছেন, রুম পাচ্ছেন, এই বলগুলোর এগেনস্টে কুশাল পেরেরা খুবই স্ট্রং। সো আলটিমেটলি তার জন্য তাকে যদি আপনি স্কোয়ার লেগে খেলাতে চান, তার ফ্রন্ট শোল্ডারের সামনে বা গায়ের উপরের যে বলগুলো আছে সেই বলগুলো অনেক বেশি মাত্রায় প্রমিনেন্ট। ইভেন ওয়েন অ্যাজ আ স্পিনার, অ্যাজ আ লেগ স্পিনার ইউ আর বোলিং, এবং ওই সময়টা আপনি যদি টপ স্পিন করতে পারেন, আমি বলবো যে কুশাল পেরেরার এগেনস্টে অফ ব্রেক বোলার লেগ স্পিনারের টপ স্পিন, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে রিশাদ যদি টপ স্পিন করতে পারেন, আমরা জানি যে রিশাদ বাহাতির এগেনস্টে টপ স্পিনটা খুব ভালো করতে পারেন, লেন্থটাকে একটু পেছনে রেখে যদি জোরের উপরে টপ স্পিন করতে পারেন, সেখানেও কিন্তু টপেজ হওয়ার একটা সম্ভাবনার জায়গা থাকে। 4 নম্বরে আসালাঙ্কাকে নিয়ে যদি কথা বলি, খুবই প্রেডিক্টেড। ব্যাকফুটের উপর বেইজ রেখে ব্যাকফুটটাকে ভর রেখে ফ্রন্ট লেগটাকে দেখা যায় যে একটু ফ্লেক্সিবল রাখেন, এবং এটার উপর ভর করেই তিনি আসলে শটগুলো খেলতে যান, যেখানে ডানহাতি অফ ব্রেক বোলার খুবই ভাইটাল শেখ মেহেদি। ইভেন এই জায়গাটায় আমার কাছে মনে হয় শামীম হোসাইন পাটোয়ারি একটা ভাইটাল রোল প্লে করতে পারেন যদি তাকে বোলিং করানো হয় শামীম হোসাইন পাটোয়ারিকে। তার মানে লিটন কুমার দাসের কিন্তু এই অপশনটা রেডি রাখতে হবে যে আরেকজন অফ স্পিনার, ডানহাতি একজন অফ স্পিনার যিনি হাত ঘোরাতে পারেন শামীম পাটোয়ারির মতো, তাকে আপনি লাইন আপে রাখতে চাইবেন এবং তাকে আপনি লাইন আপে রাখবেন চারিত আসালাঙ্কাকে সেই জায়গায় রিসিভ করার জন্য। সো শ্রীলঙ্কাকে অ্যাজ আ ব্যাটিং ইউনিট কলাপস করানোর মতো পর্যাপ্ত রসদ বাংলাদেশের এই লাইন আপে আছে বলে আমার কাছে মনে হয়। এবং এই জায়গাগুলোতে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে শ্রীলঙ্কা খুব চেনা প্রতিপক্ষ, এবং শ্রীলঙ্কান এই ব্যাটসম্যানদের আমি আবারও বলছি, সর্বশেষ 5-6 ইনিংস যদি আমরা লক্ষ্য করি, তাদের অবস্থা কিন্তু আসলে খুব একটা বেশি ভালো না। সো আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় বাংলাদেশের বেশ বড় পসিবিলিটি আছে, বেশ বড় চান্স আছে শ্রীলঙ্কার এই ব্যাটিং লাইন আপকে একেবারে ধসিয়ে দেওয়ার জন্য। এবং আবারও আমি সবসময় একটা কথা বলি, বাংলাদেশকে ম্যাচ জিততে হলে বোলারদের উপর বেস করেই ম্যাচটা আসলে জিততে হবে, বোলারদেরকে তাদের বেস্ট পসিবল আউটপুটটা দিতে হবে। আমি এই 4 জন ব্যাটসম্যানকে নিয়ে কথা বললাম। আগামীকাল আমরা শ্রীলঙ্কার মিডল অর্ডার এবং বোলিং নিয়েও খানিকটা কথা বলবো। আশা করছি আমাদের সঙ্গে আপনারা যুক্ত থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।